রত্নার বুকের ভেতরে হঠাৎ কেমন দম আটকে আসে। তার চোখ চলে যায় জানালার বাইরে। বিকেলের আলো যেন হঠাৎই ধোঁয়ায় ঢেকে গেছে। রেহান আবারও কিছুটা এগিয়ে যায় রত্না চৌধুরীর দিকে। কণ্ঠটা থরথর করে কাঁপছে, চোখে পানি চিকচিক করছে ছেলেটার। আমি মেহেরিনকে বিয়ে করব ফুপি, প্লিজ ফুপি, তুমি না করো না। তুমি না বললে কেউ পাশে দাঁড়াবে না আমার। রত্না চৌধুরী চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন, ঠোঁটের কোণে এক টুকরো কম্পন, চোখে অদ্ভুত রকমের অশান্তি। মনে হয় যেন কোনো এক পুরনো কফিনের ঢাকনা খুলে গেছে, যার ভেতর আছে বিস্তৃত চাপা পড়া কিছু যন্ত্রণা, কিছু অভিশাপ। তার গলাটা শুকিয়ে আসে, বহু কষ্টে তিনি বলেন, রেহান, এই বিষয় নিয়ে আবার কখনো আমার সামনাসামনি হবে না তুমি। রেহান থমকে যায়। সে ভেবেছিল হয়তো মিসেস চৌধুরী তাকে শান্ত করবে, রোজাকে পেতে সাহায্য করবে। কিন্তু ফুপি। রত্নার কণ্ঠ এবার কঠিন, অবিচল। তিনি ধমকে ওঠেন রেহানকে। আমি যা বললাম সেইটাই শেষ কথা। মেহেরিনকে নিয়ে এসব আর কখনো যেন না শুনি আমি। কিন্তু কেন? মেহেরিন আমার হলে সমস্যা কোথায়? রত্না এবার চোখে দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকায়। বিকেলের আলো যেন ধূসর হয়ে এসছে, যেন তার চোখে এক অন্ধকার ছায়া পড়েছে। সব জিনিস পাওয়ার অধিকার সবার থাকে না রেহান। তুমি যা চাইছো তা হবার নয়। রেহান হতবাক, মুখে কোনো কথা নেই। মাত্র বলা কথাগুলো যেন হজম করতে পারে না সে। তুমি কি বলতে চাইছো ফুপি? রত্না চৌধুরীর চোখে দৃষ্টি জানালার বাইরে স্থির, কিন্তু কণ্ঠস্বর যেন ছুরির মতো কেটে যায় বাতাস। নির্ণয় আর রোজার বিয়ে অনেক আগেই হয়েছে রেহান, সেই ছোটবেলায়, যেটা চাইলেও আমি অস্বীকার করতে পারবো না। রোজার জীবনে বিন্দুমাত্র সিদ্ধান্ত তো দূর, নির্ণয়ের অনুমতি ছাড়া ওর গায়ে হাত লাগানো নিষেধ। রেহান থমকে যায়, কিছু সময় নিশ্চুপ থাকে। সময় বয়ে চলছে, বুকের কোথাও যেন হারানো ঘন্টা তাল বাজিয়ে যায়। কিন্তু এই বিয়ে তো। হাত বাড়িয়ে থামিয়ে দেয় রত্না চৌধুরী। জানলা থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড়ায় রেহানের দিকে। আমি জানি তুই কি বলতে চাইছিস। তাহলে কেন ফুপি আমি ওকে পাবো না? রত্না চৌধুরী কিছু বলতে যাবে, তার আগেই থামিয়ে দেয় রেহান। ভেজা গলা হঠাৎ গম্ভীর হয়ে ওঠে তার। আমার রোজকে চাই যেভাবেই হোক। তুমি নিশ্চয়ই চাও তোমার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। মেয়েকে নিজের কাছে চাই তোমার। হঠাৎ এত সময় শক্ত খোলস যেন মুহূর্তে নরম হয়ে আসে। ধুক করে ওঠে রত্না চৌধুরীর বুকে। নিজের মেয়েকে ছুঁতে না পারার, কাছে আনতে না পারার মতো কষ্ট হয়তো দুনিয়ার কোথাও নেই। বুকের মানিকরে বুকে রাখতে মাদের কত না আহাজারি। রেহানের মুখে যুদ্ধ জয়ের হাসি, তীর যেন ঠিক নিশানায় লাগিয়েছে সে। মুখের হাসি লুকিয়ে ডোজ আরও কিছুটা বাড়িয়ে তোলে সে। আমি শুধু মেহরিনকে চাই ফুপি। তুমি আজই সকলের সামনে আমাদের বিয়ের কথা বলবে প্লিজ, বাকিটা আমি সামলে নিব। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রত্না চৌধুরী। শান্ত চোখে তাকায় রেহানের দিকে, তারপর নরম স্বরে বলে, তুই পারবি নির্ণয়ের থেকে আমার মেয়েকে আমার কাছে এনে দিতে? রেহান মাথা ঝাঁকিয়ে উত্তর জানিয়ে বিদায় হয় ঘর থেকে। চোখ থেকে দুফোঁটা পানি ঝরে পড়ে রত্না চৌধুরীর। রেহান চলে যেতে তিনিও বেরিয়ে পড়েন ঘর ছেড়ে। ধীরে ধীরে সূর্য যেন মুখ লুকাচ্ছে প্রকৃতির কোলে। দিনের শেষ আলো ছুঁয়ে যাচ্ছে তাল নারকেলের মাথা। আকাশে দেখা মিলে লাল কমলা রঙের এক মোহময় রেখা। পাখিরা ফিরছে তাদের নিড়ে। আজানের ধ্বনি যেন জানিয়ে যাচ্ছে সন্ধে নামার খবর। নির্গুঞ্জে যেন আজ আসর জমেছে। সন্ধে নরম আলোয় স্নান করা হলরুমে যেন এক অন্যরকম প্রাণচাঞ্চল্য পরিবেশ। এক এক করে সারি বেঁধে বসেছে সকলে। বাদ যায়নি বাড়ির বয়োজ্যেষ্ঠরাও। রওশনা চৌধুরী আর রায়হান চৌধুরী যেন সামিল তাতে। কত শত গল্পের পুরনো স্মৃতিতে মুখরিত হলরুম। রায়হান চৌধুরী গল্প বলছেন, আয়ান, রেদিতা, ত্রিধা যেন মন দিয়ে তা শুনছে। রোজা বসেছে এক ঝুড়ি চিপস চকলেট নিয়ে, তবে তা নিয়ে দুই ভাই বোনের মারামারি। আমাদের হিরো সাহেব, তিনি আবার এসব থেকে 10 হাত দূরে। নিজের দামি ফোনে গেম খেলায় মেতে রয়েছে সে। গল্পের মাঝে প্লেটে প্লেটে সাজানো নানা রকমের স্ন্যাক্স হাতে হাজির হন নাজমা চৌধুরী। তিনিও যেন শিং ভেঙে যোগদান বাছুরের দলে। রায়হান চৌধুরী আসর জমিয়েছে, গল্প জুড়ে দিয়েছে নিজের বাপ দাদা পৈতৃক বাড়ি সম্পত্তির। এসব কিছুই, পুরো বাড়িগুলোর ভয়ঙ্কর রহস্য, সব মিলিয়ে বেশ জমেছে সব। মাত্র ডেরি মিল্ক চকলেটে এক কামড় বসিয়েছে রোজা।
হঠাৎ ফোনের আসা টুং করে বাজা মেসেজের শব্দে চকলেট থেকে মনোযোগ সরে যায় তার। হাতে নাই পুতুলে মোড়ানো ব্যাক কাভারের ফোনটি। ফোন স্ক্রিনে স্পর্শ করে মেসেজে ঢুকতেই মুখে ফুটে এক মিষ্টি হাসি। রোজ পাখি। লেখাটি পড়েই যেন বোঝার বাকি থাকে না মেসেজটির মালিক আসলে কে। চকলেট সোফায় রেখে দ্রুত মেসেজে রিপ্লাই করতে জামায় হাত মুছে টাইপিং করতে থাকে রোজা। ছোট এক উত্তর লিখে সাথে কয়েকটি লাভ ইমোজি পাঠিয়ে দেয় রোজা। অপর প্রান্তের উত্তরের আশা না করে আবারও চকলেট খাওয়ায় মনোযোগ দেয় সে। রোজ পাখি। আবারও সেই মেসেজের শব্দ। চকলেট মুখে পুরে নির্ণয়ের দিকে তাকায় রোজা। নির্ণয়ের চোখে চোখ পড়তে টুক করে চোখ টিপে দেয় নির্ণয়। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে রোজার। পড়ে থাকা ফোন হাতে তুলে আবারও উত্তর লিখে সে। You're looking so hot. I feel something. কান দিয়ে রীতিমতো ধোয়া বেরোচ্ছে রোজার। লজ্জায় যেন গাল পুরো টমেটো হয়েছে। এই বুঝি টোকা দিলেই রক্ত ঝরবে। আবারও মেসেজ আসে। Honey, এবার আর কোনো উত্তর পাঠায় না রোজা। চুপ করে তাকিয়ে থাকে ফোনের দিকে। নির্ণয় যেন আবারও কিছু লিখছে। I need you among my arms. নির্লজ্জ। মেসেজের উত্তর দিতে যেন লজ্জায় মুখ লুকিয়ে নিয়েছে রোজা। নির্ণয় খেয়াল করে তার প্রিয়সীর লজ্জা মাখা মুখটি। মুচকি হাসি ফুটে ওঠে তার মুখে। ইস, রোজা যদি দেখতো সেই হাসি নিশ্চিত বলতো, আমি শেষ। নির্ণয় ভাই, আপনার ওই সাদা দাঁতের মুচকি হাসি খুন করছে আমায়। সব পুরুষই তার শখের নারীর কাছে নির্লজ্জ মেরে যান। পুরুষ নির্লজ্জ বলে না জনসংখ্যা বাড়ে। অসভ্য পুরুষ। রোজ পাখি। আবারও সেই মধুর ডাক, যা কিনা হৃদয়ের সবচেয়ে নরম তারে ছুঁয়ে যায়। মন যেন মুহূর্তে গায়েবী পথে হারিয়ে যায়। যে ডাক শুনে রোজার বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ড একটু হার্টবিট করে। যে ডাকে উত্তর ফেরাবার ক্ষমতা হয়তো রোজার নেই। রোজা উত্তর করে, একটু বেশি দুষ্টামনি করলে কি খুব বেশি হয়ে যাবে জান? কতগুলো রাগের ইমোজি পাঠায় রোজা। সে যতগুলো রাগের ইমোজি দিয়েছে প্রতিবার বিপরীতে যেন কিস ইমোজি পাঠিয়েছে নির্ণয়। রোজা আবার মুখ হা হয়ে গিয়েছে তার। মুখ বন্ধ করবে আদব, নাহলে টয়লেট থেকে মাছি এসে মুখে ঢুকে তোর গু তোকেই খাওয়াবে। মেসেজ পড়ে যেন চোখ দুটো গোল গোল হয়ে যায় রোজার। চুপ করে বন্ধ করে মুখ। আশপাশে তাকিয়ে নিজেকে শান্ত করে মেসেজ লিখে, আপনার মুখে গু পড়ুক, আপনাকে গু দিয়ে গোসল করানো উচিত। তবে যদি মাথা থেকে টয়লেট গবেষণা বের হয়। মিটিমিটি হাসে নির্ণয়। রাগে হালকা ঘি ঢেলে আবারও মেসেজ লিখে, জান একটু দুষ্টামনি করি। আসুন একটু কম্বল ডান্স করি। বাবা। হঠাৎ রত্না চৌধুরীর ডাকে সবার মনোযোগ যেন তার দিকে চলে যায়। সকলের নজর এখন তার উপরে সীমাবদ্ধ। নির্ণয়, রোজা তারাও যেন কৌতূহল নিয়ে তাকিয়ে আছে রত্না চৌধুরীর মুখের দিকে। রত্না চৌধুরী একবার চোখ বুলিয়ে নেয় নির্ণয়ের দিকে। কিছু বলবে ছোট বউ? বাবা, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আপনাদের। এখানে যেহেতু ছেলে মেয়েরা ও উপস্থিত, ভাবছি এখনই বলি। এত নাটক না করে আসল কথাটা বলো তো আম্মু। বিরক্তি মুখে রত্না চৌধুরীর দিকে তাকিয়ে কথাগুলো বলে রিয়ান। রত্না চৌধুরী রিয়ানের দিকে তাকিয়ে ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে। নিজের পেটের ছেলে কিনা মাকেই বিরক্ত ভাবে। রিহান, এভাবে বলছো কেন মাকে? তা কি বলবি? ছোট, জলদি বল। কি হলো ছোট বউ, বলো কি বলবে? আমি আবার অন্যত্র রোজার বিয়ে দিতে চাই। মুহূর্তে যেন শান্ত হয়ে গেল পুরো পরিবেশ। এত সময়ের মুখরিত পরিবেশ এক নিমিষে শান্ত হয়ে ওঠে। চারপাশের কোলাহল থেমে গিয়ে নিস্তব্ধতায় এসে বসে পড়ে ঘরের কোণে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দটুকুও যেন কানে বিঁধে যাচ্ছিল এখন। বাতাস চলাচল করছে ঠিকই, তবে তাতেও যেন একটা ভার জমে ওঠে, অদৃশ্য কিন্তু টের পাওয়া যায়। কারো মুখে কথা নেই। এক নিমিষে যেন ঘর জুড়ে নেমে এলো এক চাপা আতঙ্ক। একটা অদৃশ্য চোখ যেন সবার উপর নজর রাখছে, এমনই এক অনুভূতি। কি বললে ছোট বউ? রসনা চৌধুরীর অবুঝ কথায় হালকা ভড়কে যায় রত্না চৌধুরী। তবুও আজ শান্ত সে, একদম কঠোর। আমি রোজার অন্যত্র বিয়ে দিব। ছোট মা, কেন হয়তো মেয়াদোত্তীর্ণ খাবার খাইয়ে নিষ্পাপ এক ছেলের পেট খারাপ করতে চাইছো বলো তো? নীরবতার মাঝে নির্ণয়ের বলা কথাগুলো যেন প্রাণ নিয়ে আসে। হলরুমের রিয়ান হালকা মুচকি হাসে। সকলেই ঠোঁট চেপে কেমন হাসছে। রত্না চৌধুরী আশেপাশে একবার তাকিয়ে দেখে সকলের মুখভঙ্গি। কি বলছো কি এসব? বলছি মেয়াদোত্তীর্ণ খাবার সেল করে মারতে চাইছো।
এত যখন বিজনেস করার শখ, তা চাচুর বিয়েটা আবার দেওয়া হোক, কি বলো সকলে? এবারে যেন মুখ টিপে হাসছে সকলে, রোজা নিজেও হাসে। অসভ্য নির্লজ্জ ছেলে, কি বলছো এইসব? তা আমার মুরগি আপনি শেল করে ভাগে দেবেন, আমি বুঝি আঙুল খাবো? কে তুমি? আমি তো আপনার ছোট মুরগির বাচ্চার স্পেশাল ভিটামিন। হোয়াট? ও ছোট মা, তোমার মুরগির বাচ্চাকে নাদুস নদুস বানাতে কেবল আমার এক ডোজই যথেষ্ট, যে অলরেডি প্রয়োগ করা হয়েছে। ফলাফল পেতে একটু অপেক্ষা করুন। এই ছেলে, কি বলছো এসব? পাত্রকে বাবা, আপনি অনুমতি দিলে রেহানের সাথে আমি রোজার বিয়ে দিতে চাই। এটা রোজার বাবা ফিরলে তাকেও জানানো হবে। হবে না, কুকুরের পেটে ঘি হজম হবে না আম্মু। রেহান, আমারে ধমকে লাভ নেই। তোমার ওই লেজ কাটা ভাইপোকে আমার বোনের থেকে দূরে রেখো, নয়তো প্যাকেট করে রাস্তায় কুকুরের মাঝে তার মাংসের তেহেরি বিতরণ করব। নিস্তব্ধ পুরো হলরুম, কারো মুখে যেন কোনো শব্দ নেই। হঠাৎ যেন এক অদৃশ্য ভার চেপে বসেছে ঘরের উপর। সবার চোখ এখন এক জায়গায়, রত্না চৌধুরী। হলরুমের এপাশে দাঁড়িয়ে আছেন তিনি, চোখে আগুন, মুখে রাগের ছায়া। ঠোঁট দুটি কাঁপছে হালকা, আর নাক দিয়ে বেরিয়ে আসছে গরম নিঃশ্বাস, একদম যেন ফোঁস করে ফোনা তোলা সাপের মতো। তার চোখের চাহনিতে যেন ভস্য করবে সবকিছু। অসভ্য ইতর ছেলে, পেটে ধরেছি। পুরো ঘর ভর্তি মানুষের সামনে ইজ্জতের মণিমাখা বানিয়ে বিলি করছে। রাগে গজগজ করতে করতে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছেন তিনি। একদম ঠিক মাদার ইন্ডিয়া, তোমার সোকল্ড মাল পোয়া মানে ভাইয়ের পোলা ছাড়া আমরা সকলেই ইতর। এই যেমন ধরো, ভাই হলো অসভ্য, রোজ তো অবাধ্য মেয়ে, আমি ইতর। তা তোমার দুধে দেওয়া তুলসী পাতার সিরাপখানি কোথায়? ডাকো একটু। তার গোবর মুখখানা মানে চাঁদ মুখখান দেখে কলিজাটা ঠান্ডা করি। ভবিষ্যতে ওর কবর তো আমাকেই বানাতে হবে। কবর মানে? ও থুকু, ভুল হয়ে গেছে, কবর না, ওইটা হবে কাপড়, মানে বিয়ের শেরওয়ানি আর কি। মুখ চেপে হাসছে সকলে। রায়হান চৌধুরী হাসতে হাসতে প্রায় কাশি উঠে গিয়েছে। ঋদ্ধিমা দ্রুত এগিয়ে গিয়ে পানি দেয়। বড্ড পেকেছো দেখছি। তা পাকবে না, গাছ যেমন ফল তো তেমনই হবে, তাই না ছোট মা, বলো? একদম সঠিক ব্রো। নির্ণয়ের বলা কথার টোন টেনে উত্তর করে রিয়ান। মুখে হাসির ঝলক। পুরো হলরুমে যেন কোনো সিনেমা চলছে, আর সকলে বসে মজা লুটছে। কাঁদো কাঁদো গলায় রত্না চৌধুরী বলেন, বংশের বড় শয়তান যেদিকে যায় বাকিগুলো একই পথে হাঁটে, তা যেন নিজের চোখে দেখছি। কি দেখছো আম্মু? আমার পোড়া কপাল। এমা, তোমার কপাল কিভাবে পুড়েছে? মেডিসিন লাগিয়েছ? আল্লাহ, ডাক্তার, অ্যাম্বুলেন্স, হসপিটাল, কে কোথায় আছো? জলদি উড়ে এসে আমার মাকে আইসিইউতে ভর্তি করে স্যাভলন দিয়ে ব্রেন পরিষ্কার করে আনো। দূর। রিয়ানের বলা প্রতিটি কথা যেন সূচের মতো বিচ্ছে রত্না চৌধুরীর শরীরে। তিনি আর তর্কে না পেরে দ্রুত পায়ে গটগট করে সিঁড়ি বেয়ে ওপরে চলে যান। রত্না চৌধুরী স্থান ত্যাগ করতেই নিঃশ্বাস চেপে রাখা পুরো ঘরে হাসির রোল পড়ে যায়। এক একজন প্রায় হাসতে হাসতে উল্টে পড়ছে। কেউ সোফায় গড়াগড়ি খাচ্ছে, কেউ পেছন ফিরে মুখ চাপা দিয়ে হাসছে, আবার কেউ রীতিমতো চেয়ার ছেড়ে নিচে পড়ে গেছে। সকলের হাসিতে রিয়ান কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, যা বাবা, কি করলাম এমন? আমি তো শুধু মায়ের জন্য আইসিইউ রেডি করতে বলছিলাম আর কি। হঠাৎ কানে টান অনুভব করাতে ব্যথায় কুকিয়ে ওঠে রিয়ান। উল্টে ঘুরে হাতের মালিককে খুঁজতে নজরে আসে নাজমা চৌধুরী। বড় মা লাগছে, কিন্তু আমি এখন বড় হয়েছি, ইয়ে মানে আমার একটা মান সুলেমান আছে আর কি। তোর আবার মান সম্মান? খুব ফাজিল হয়েছিস। মার পিছনে এভাবে কেউ লাগে শুনি? আহা, বড় বউ আমার দাদু ভাইয়ের ব্যথা লাগছে তো, সারো তো, বাচ্চা ছেলে, এই বয়সে মজা না করলে কবে করবে শুনি? রাওশানা চৌধুরীর আদুরে কথায় রিয়ানের কান ছেড়ে পাশে দাঁড়ায় নাজমা চৌধুরী। কান ছাড়া পেতে নিজের হাত বোলাতে লাগে রিয়ান। এই না হলো আমার ডার্লিং, লাভ ইউ সুইট হার্ট। দূরে গিয়ে মর্যা, খালি আমার বউয়ের উপরে নজর। চলো তো গিন্নি, আমরা বরং ঘরে গিয়ে বসি। রিয়ানের করা কর্মকাণ্ডে যেন জেলাস রায়হান চৌধুরী। অতি দ্রুত বইয়ের হাত ধরে হাঁটা ধরেন নিজের ঘরের দিকে। নাজমা চৌধুরী আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে চলে যান নিজের ঘরে। এতক্ষণে একটু শান্তির দেখা পেলাম। সকলে বিদায় হতেই সোফায় গায়ে এলিয়ে হাঁপ ছাড়ে রোজা, যেন এতক্ষণ কেউ জোর করে মুখে টেপ পেঁচিয়ে দিয়েছিল। মাত্রই মুখ খোলা পেয়েছে, শান্তিতে একটু কার্টুন দেখবে ভেবেই যেই না টিভির রিমোট হাতে নিবে ঠিক তখনই এক শান্ত
কণ্ঠে থমকে যায় সে। কেউ যদি একটু কফি খাও তো, তাহলে হয়তো আমার শরীরে শক্তি পেতাম। আপাতত আমি ভীষণ দুর্বল। পুরো ঘর যেন থমকে গিয়েছে। সকলে গোল গোল আলুর মতো চোখ করে তাকিয়ে রয়েছে নির্ণয়ের দিকে। তারা ভাবছে আসলে কি শুনেছে তারা। রোজা নিজেও যেন কোথায় হারিয়েছে। হাতে মুষ্টিবদ্ধ রিমোট, থমকানো তবে দৃষ্টি নির্ণয়ের চোখে। আই নো আমি হ্যান্ডসাম, তাই বলে সবাই চোখ দিয়ে গেলে গেলে খাবে? মাত্রই পানিতে এক চুমুক দিয়েছিল রিয়ান। নির্ণয়ের বলা কথায় যেন পানি তার নাকে মুখে উঠে যায়। বেচারা কাশতে থাকে। ধ্যান ভাঙে সকলে। রিধিমা এগিয়ে গিয়ে মাথায় ফু দিতে থাকে রিয়ানের। রোজ, নির্ণয়ের ডাকে রিয়ানের থেকে চোখ সরিয়ে আবারও নির্ণয়ের দিকে তাকায় রোজা। চোখ দুটো কুঁচকে ফোঁস করে এক নিঃশ্বাস ছেড়ে উত্তর করে, কি? অনলি 5 মিনিট সময়, ছুটে গিয়ে দৌড়ে কফি বানিয়ে আনবে। আমি পারবো না। 3, 2, 1, the time starts now. পারবো না বলছি তো। Black coffee without sugar. ও ভাইজান। রোজার ডাকে চোরের মতো এদিক ওদিক তাকাতে থাকে রিয়ান, যেন সে এই দুনিয়াতেই নেই। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই কানে আসছে না তার। এদিকে রোজার কাদো কাদো ফেস দেখে মায়া হয় রিধিমার। এগিয়ে এসে বলে, বলছি কি ভাই, রোজ থাক, আমি বাকি কথা বলার আগেই চোখ পাকায় নির্ণয়। মাঝপথেই থেমে যায় রিধিমা। রোজা অসহায় ফেস বানিয়ে উঠে দাঁড়ায়। পা এক ঝাড়া মেরে হেঁটে যায় কিচেনে। বেশ কিছু সময় পর কফি হাতে আবারও হলরুমে ফিরে আসে রোজা। সকলে যেন তার অপেক্ষায় ছিল। একটু একটু স্লো মোশনে হেঁটে হেঁটে নির্ণয়ের কাছে এসে দাঁড়ায় সে। হাতে থাকা ব্ল্যাক কালার কফির কাপ এগিয়ে ধরে নির্ণয়ের সামনে। নিন ধরুন। তা গয়ফুটে বিষ মিশিয়ে এনেছিস আমাকে মেরে ফেলে আমার সব সম্পত্তি মালিক হতে? ভরকে যায় রোজা। আসলে সে কোথায় রয়েছে এটা দেখতে এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান পর্যবেক্ষণ করে নেয়। না, সে তো তার বাসায় আছে। তাহলে এইটা কি শুনলো? ঠিক শুনেছে। নিশ্চিত হতে নির্ণয়ের দিকে তাকিয়ে থাকে। বল, কয় ফুটা দিয়েছিস আমাকে মারতে? 20 না, হারপিক দিয়েছি 3 ফোঁটা। মরবেন না, একটু পেট জ্বলবে, এই আর কি। এখন খাবেন নাকি ফেলে দেব? আগে একটু খেয়ে দে। কি? আর কফি আগে তো একটু খা। তোকে বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। কি দিতে কি দিয়েছিস? রাগে দুঃখে রোজার এখন চোখে থুথু দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। দাঁত কিরমির করতে করতে চুমুক দেয় কফিতে। তবে মুখে নিতেই চোখ দুটো অটোমেটিক বড় হয়ে যায়। কোনো মতে ঢোক গিলে চেঁচিয়ে ওঠে সে। তিতা। ছো মেরে রোজার হাত থেকে কফি কেড়ে নেয় নির্ণয়। যেন বেশি দেরি হলে তার ভাগ্যে এই কফি জুটবার নয়। এক চুমুকে শেষ করে পুরো কফি। সকলেই যেন হাঁ করে তাকিয়ে আছে নির্ণয়ের কর্মকাণ্ডে। ভাই আস্তে খা, গলায় আটকে মরবি তো। আয়ানের কথায় তৎক্ষণাৎ কোনো উত্তর করে না নির্ণয়। পুরো কফি শেষ করে বলে ওঠে, অমৃত, এত মজার কফি আমি জীবনেও খাইনি। আমি ধন্য হলাম আপনার প্রশংসায় মহারাজা। এবার অনুমতি দিলে আমি আসি। এত যা যা করছিস কেন? ঘরে নিশ্চয়ই কেউ বসে নেই তোর জন্য। বিরক্ত হলেও এগিয়ে যায় রোজা। মুখ পুরোটাই ঝুলিয়ে দিয়েছে সে। জি বলুন। একটু ঘর ম্যাসেজ করে দে, ভীষণ ব্যথা। খেতে দিলে শুতে চায়। রাগে কটমট করছে রোজা। একরাশ বিরক্তি যে তার সর্বশরীর দখলে নিয়েছে। নাক দিয়ে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে সে। আমি আবার শুয়ে খেতে ভীষণ এনজয় করি। তুই বললে আমি ঠিক অন্যভাবেও খেতে পারি। নিউ পজিশন, নিউ স্টাইল। টু মাচ নির্লজ্জ। বাঁকা হাসে নির্ণয়। ঠোঁট গলিয়ে পড়া অসম্ভব সুন্দর সেই হাসি যেন আজ আর আড়াল হয় না রোজার চোখে। মুগ্ধ হয়ে তাকিয়ে রয় সে। পুরো ঘর স্তব্ধ। মুহূর্তে শিরশির এক হাওয়া বয়ে যায় পুরো ঘর জুড়ে। শীতল করে একটি অশান্ত মন। দে না রোজ, দেখ দেখ, ভীষণ ব্যথা করছে। বলো যা ঢং দেখলেন, আর বাঁচি না। আমি ফ্রিতে কোনো কাজ করি না নির্ণয় ভাই। হ্যাঁ জানতাম, স্বার্থপর। সে তুমি যাই বলো, কাজ করিয়ে নিতে হলে পারিশ্রমিক আমার চাই। তো বলুন কি চাই? আউটিং। দুটো কণ্ঠ যেন একসাথে খুশিতে গদগদ হয়ে চেঁচিয়ে উঠে থতমত খায় নির্ণয়। ত্রিধা মুখে হাত চেপে ধরে। নির্ণয় একবার ত্রিধা, আরেকবার রোজার দিকে তাকাচ্ছে। আর কি? হাজির বিরিয়ানি খাওয়াবেন, শুধু এতটুকুই। ব্যাস এতটুকু? আমাকে কি তোর ফকিনে মনে হয়? তুই চাইলে স্ট্রবেরি চকলেটও নিতে পারিস। আই নো ইউ লাইক স্ট্রবেরি। ইস কি রোম্যান্টিক। ত্রিধার কথায় মনোযোগ ক্ষুণ্ণ হয় সকলের। এতক্ষণ পুরো নাটকগুলো যেন মনোযোগ দিয়ে দেখছে তারা। নির্কুঞ্জে আসার পর দূরে কোথাও তেমনভাবে বেড়ানো হয়নি তাদের।
যাক, এবার প্ল্যান সাকসেস। আজ কেউ রাজি হলো না বলে, নয়তো স্ট্রবেরি চকলেট কেনার টাকা আমারও কম ছিল না। আহালে ওলে লেলে, ওরে গুদু গুদু বাচ্চুলে, কষ্টে আমার চুচাইট করতে মন ধরছে। তা করে গে যা, আমারও একটা 40 খাই। বিশ্বাস কর, তোর 40 পেট পুরে খাবো। মজা কিনার টাকা না হয় আমিই দিব। ড্রেনের পচা পানি খা তেলাপোকা। তেলাপোকা! ত্রিধার মুখে তেলাপোকা শুনেই চেঁচিয়ে ওঠে রোজা। মুহূর্তে পুরো ঘর কাঁপিয়ে দেয় তার গলার আওয়াজে। রিয়ান দু হাতে চেপে ধরে নিজের কান। সকলে অবাক, কি হচ্ছে বুঝতে চাইছে সকলে। আসতে ছিল শোনা, এখানে রোমান্স নয়, গল্প চলছে। তোমার আওয়াজ তো বদ্ধ ঘরেই মানায়। নির্ণয় ভাই! ওহো হো করে মুহূর্তে হেসে ওঠে সকলে। রোজা যেন বেশ লজ্জা পেয়ে যায়। কারোর সাথে কোনো কথা না বলে বড় বড় পা ফেলে রুমের দিকে পা বাড়ায় সে। ভোরের সকালটা যেন আজ ভীষণ অন্যরকম। সূর্যটা ধীরে ধীরে যেন নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আকাশের কোণে ছড়িয়ে পড়ছে সোনালি আভা। পাখিরা এক টানা ডাকছে, আর চারপাশটা যেন নিঃশব্দ এক আশীর্বাদের মতো লাগছে। প্রকৃতি আজ যেন নতুন করে শ্বাস নিচ্ছে। সকাল সকাল যেন রোজার ঘরের ওপর বয়ে গিয়েছে বেশ বড়সড় এক ঝড়। কাবার থেকে একটা একটা ড্রেস মাটিতে ছুঁড়ে বিছিয়ে সেগুলোর ওপর বসে কালার ম্যাচিং করতে বসেছে রোজা। তবে এত কাপড়ের মাঝে পছন্দসই কিছু যেন খুঁজে পাচ্ছে না সে। একটা একটা করে গায়ে জড়িয়ে আবারও ছুঁড়ে মারছে এদিক সেদিক। মাত্রই ঘুমে আড়মোড়া ভেঙে ঘর থেকে বেরিয়েছে রিয়ান। চোখে মুখে এখনও ঘুমের ছাপ, শরীরে ক্লান্তির ঢেউ। কিন্তু রোজার ঘরের সামনে এসে হঠাৎ পা থেমে যায় তার। ভেতর থেকে আসছে অসংলগ্ন কিছু আওয়াজ। একটু কান পাততে বোঝা যায় রোজা একা একা কিছু বলছে। যা বাবা, পাগল টাগল হলি নাকি? নিজে নিজে বকবক করে দরজার পর্দা সরিয়ে রুমের ভেতর কিছুটা উকি দেয় রিয়ান। তবে ঘরের অবস্থা দেখে তার মাথায় হাত। আশেপাশে না তাকিয়ে ঘরে ঢুকেই রোজার মাথায় এক টোকা দেয় সে। সকাল সকাল কোন ভূতের আচর করেছে তোকে? মাথায় ব্যথা অনুভব হতে উল্টো ঘুরে যায় সে। পেছনে রিয়ান রোজার বিছানায় বসতে বসতে আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে? কি সমস্যা একবার শুধু বল, তুড়ি মেরে সব সমাধান করে দিব। আসছে, আমি পারছি না, তুই পারবি, ঢং। বলেই দেখ। লাগবে না শর্ত। ওকে ভালোভাবে সাহায্য করতে চেয়েছি, না নিলে আমি জায়গা। কথা শেষ করে রিয়ান উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা দেয়। রোজা তখনও বসা। কিছুটা এগিয়ে যায় রিয়ান, তবে পেছন থেকে আসা মৃদু কণ্ঠে থেমে যায় সে। ও ভাইজান! উল্টো ঘুরে আবারও রোজার দিকে তাকায় সে, ঠোঁটে বাঁকা হাসি, কণ্ঠে নাটকীয়তা এনে বলে, কান খোলা আছে, বলতে থাক, আমি শুনছি। বলছিলাম কি, চুলায় মাংস কষিয়ে পানি দিয়ে 20 মিনিট রান্না করে যেই কালার আসে, ওই কালারের চুড়িদারের সাথে কি কালার ওড়না ভালো লাগবে বলো তো? থতমত খায় রিয়ান। এ আবার কেমন প্রশ্ন? বেশ কিছু সময় ভাবতে থাকে সে। হঠাৎ টিউবলাইট জ্বলে ওঠে তার মাথায়। হাতে চুটকি বাজিয়ে বলে, মাংস দিয়ে ভাত খেয়ে হাগু করার পর যেই কালার আসে ওই কালারের ওড়না একদম পারফেক্ট। বাহ বাহ, ক্যা বাত! এত সুন্দর কালার সেন্স তোমাকে জুতার নোবেল দেওয়া উচিত ভাইজান। ঘড়ির কাঁটায় সময় প্রায় 10:35। হলরুমে ঝিম ধরে বসে বসে অপেক্ষার প্রহর গুনছে সকলে। কেউ যেন শরীর ছেড়ে দিয়েছে সোফার গায়ে, কেউ কেউ বসে ঝিমোচ্ছে। রিয়ান বিরক্ত বারবার তাকাচ্ছে ঘড়ির দিকে। আবারও ঠিক পর মুহূর্তেই দৃষ্টি দিচ্ছে সিঁড়ির দিকে। রাগে অলমোস্ট নাকের ডগা ফুলে উঠেছে। ঘন ঘন নিঃশ্বাস টেনে শান্ত করছে নিজেকে। এই মেয়ে কি আদৌ নামবে? অপেক্ষা সহ্য না হলে আসতে পারিস। তোদের জ্বালায় আমার পাখিটা বুঝে একটু সাজবেও না? রিল্যাক্স মুডে ফোনের দিকে তাকিয়ে রিয়ানের দিকে ছুড়ে দেওয়া কথা যেন বারুদের মতো ধোঁয়া সৃষ্টি করে রিয়ানের আশেপাশে। নাক কুচকে নির্ণয়ের দিকে তাকিয়ে ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে রিয়ান। একটা মানুষ 3 ঘন্টা ধরে কি রেডি হচ্ছে বুঝি না বাবা। প্রায় 10:43-এ এবার যেন ধৈর্যহারা হয়ে উঠেছে সকলে। তাদের মনের বেহাল দশা। হঠাৎ কানে আসে গুনগুন গানের শব্দ। এই যে ওই গানটা। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো কেউ জানে স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976, আমি হারিনা থেকে ম্যালিডানা হয়ে চণ্ডীগড়ের রানী। আসেন আসেন রানী আমার, শুধু রানী না মহারানী। আপনার প্রজারা আপনার অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছে রানীমা। দয়া করে এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। খামোশ, তোমার এত বড় আস্পর্ধা, তুমি চণ্ডীগড়ের রানীর পথ আটকাও? এখনই তোমার মুন্ডু কাটা হবে। বলে হিহি করে হাসতে শুরু করে রোজা। এক পা ফেলে
সিঁড়ি বেয়ে নিচে নামছে সে। পরনে কালো জিন্স, সাথে মিষ্টি কালার টি শার্ট। চুলগুলো দুপাশে বিনুনি করে ফেলানো, যাতে ঝুলছে হ্যালো কিটি দুটো রাবার ব্যান্ড। রোজা দুই বেনি টেনে হেলে দুলে নিচে নামতে রিয়ান এগিয়ে গিয়ে মাথায় টোকা মেরে চিবিয়ে চিবিয়ে বলে, ফাজিল মেয়ে, একটা জিন্স আর টি শার্ট পরতে তোমার এত সময় লেগেছে? পাক্কা 3 ঘন্টা। আসলে হয়েছে কি জানো ভাইজান, আমি তো রেডি হচ্ছিলাম, তবে কি পরবো এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি। রোজার কথায় যেন উপস্থিত সকলে অবাক, হা হয়ে রয়েছে তাদের মুখ। চোখ যেন রসগোল্লা চেয়েও কম নয়। আরে গাইস, মুখ বন্ধ করো। আশেপাশে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে, মুখে ঢুকে গেলে আবার জ্বর ধরবে, তাই মুখ বন্ধ করো। রোজার কথায় যেন কাশি উঠে যায় আয়ানের। খুক খুক করে কাশতে থাকে সে। এক হাত মাথায় দিচ্ছে তো এক হাতে গলা ধরছে সে। নির্ণয় এবার ফোন ছেড়ে উঠে বসে সামনে থাকা পানির গ্লাস হালকা ঠেলে এগিয়ে দেয় আয়ানের দিকে। পানি পেয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো পানি শেষ করে বেচারা। পরিস্থিতি স্বাভাবিক হতে রোজা 2 হাত কোমরে দিয়ে মঞ্চ কাঁপানো ভঙ্গিতে দাঁড়ায় সিঁড়ির শেষ ধাপে। গলাটা একটু খাকারি দিয়ে বলে, আচ্ছা হয়েছে, এবার বেরোবো তো নাকি? চলো চলো সবাই, রাজসভা ভাঙো। তার ভঙ্গিমা দেখে মনে হয় যেন সত্যিই কোনো রানীমা তার প্রজাদের নিয়ে বিজয় যাত্রায় বেরোচ্ছে। রিয়ান ফুঁস করে বলে, তুই না থাকলে জীবনটা বেশ শান্ত হতো রে, অত্যাচার মুক্ত হতাম। রোজা মুচকি হাসে, চোখগুলো কিছুটা পিচি পিচি হয়ে গিয়েছে। ভ্রুজোড়া কুচকে হেয়ালি স্বরে বলে, আমার মতো ঝর্ণা থাকলে তোমাদের জীবনে ধুলোও উঠতো না ভাইজান। সকলে এবার একে একে উঠে পড়ে। কেউ ফোন খুঁজছে, কেউ ব্যাগ সামলাচ্ছে, কেউ আয়নার সামনে শেষবার চোখ বুলিয়ে নিচ্ছে। রোজা ঘুম ঘুম চোখে হাই তোলে, যেন আপাতত তার ঘুরতে যাওয়ার চেয়ে ঘুম ইম্পর্টেন্ট। আরে ঘুমটা শেষ হয়নি, আপনি চাইলে আরেক দফা ঘুমিয়ে নিতে পারেন। মোটা তবে কেয়ারিং শান্ত স্বর কানে আসতেই তলপেটে যেন হাজারো প্রজাপতি উঠতে শুরু করে রোজার। এক এক করে বেরিয়ে পড়ে সকলে। একটু একটু করে এগিয়ে আসে নির্ণয়। রোজার কাছে আসতে ঠিক পেছন থেকে মুখ রাখে রোজার কাঁধে। আর ঘুমাবে পাখি? শিরশির এক শীতল হাওয়া যেন শরীর বয়ে যায়। গায়ের প্রতিটি লোম যেন অটোমেটিক দাঁড়িয়ে যায়। রোজার নিঃশ্বাস ঘন হতে থাকে। ব্যাপারটা নির্ণয়ের খেয়াল হতেই বাঁকা হেসে বলে, যাও যাক তবে। বাহিরে বেরোতেই দেখলো ধূসর রঙে দুটো গাড়ি দাঁড়ানো। প্রথম গাড়িটি ফাঁকা, কিন্তু দ্বিতীয় গাড়িটা ছিল পুরোপুরি ভরা। হবে না, পুরো গ্যাংটাই যেন বসেছে এতে। রোজা দূর থেকে তাদের দিকে তাকিয়ে রকমারি ভাবনা নিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে রোজার ভাবনা ছেদ না ঘটিয়ে পাশ কাটিয়ে গাড়ি ড্রাইভিং সিটে গিয়ে বসলো নির্ণয়। হঠাৎ হর্নের শব্দ কানে আসতেই ভাবনায় ছেদ পড়ে রোজার। সামনে খেয়াল হতেই বুঝে নির্ণয় অপেক্ষা করছে তার জন্য। রোজা এগিয়ে গাড়ির কাছে যেতে দরজার লক ওপেন করে দেয় নির্ণয়। ধীরে এগিয়ে গিয়ে গাড়িতে চড়ে বসে রোজা। গাড়ির দরজা বন্ধ হতেই যেন এক মুহূর্ত নিস্তব্ধতা নেমে আসে ভেতরে। ধীরে গাড়ি চলতে শুরু করে। বাইরের পরিচিত রাস্তাগুলো পেছনে পড়ে যেতে থাকে আর সামনে এগিয়ে চলে এক অজানা গন্তব্যের দিকে। রোজা একটু কুণ্ঠিতভাবে জানালার দিকে তাকিয়ে থাকে, চোখে অস্পষ্ট দুশ্চিন্তা। নির্ণয় ড্রাইভিংয়ে পুরো মনোযোগ দিলেও মাঝে মাঝে একচিলতে তাকায় রোজার দিকে। হালকা রোদের আলো এসে পড়েছে মেয়েটার গালের বাঁকে। চোখের পাতায় নিঃসন্দেহে এই চেহারায় কোনো যুদ্ধ শুরু করা যায়, আর কোনো শান্তিও খুঁজে পাওয়া যায়। মুহূর্তে মাথা ঝাঁকায় সে। ধুরশালা। নিজেকে নিজে 100 গালি ছুঁড়ে মাথায় এক জোরে বাড়ি মারে নির্ণয়। নির্ণয়ের গাড়ি বেশ কিছু দূরে এগিয়ে গেলেও এখনও স্টার্ট হয়নি দ্বিতীয় গাড়ি। তার কারণ হলো আজ নাকি ত্রিধা গাড়ি চালাবে। এই কথাতেই যেন সকলের মাথায় হাত। আজ বুঝি জীবনের শেষ ঘোরা ঘুরতে হবে ভাই। আয়নের বলা কথার টোন টেনে ধরে রিয়ান। কণ্ঠে বিরক্তি, তবে মুখে তার বহিঃপ্রকাশ খুব কম। শান্ত ভঙ্গিতে বলে, আমি তো ভাবছি এখনো বিয়ে হলো না, এখন এই মেয়ে কেমনে পটল তোলার টিকিট হাতে করে এনেছে ভাই। তোরা গেলে যা, আমি যাচ্ছি না। তো নেমে যা, বেঁধে রেখেছে নাকি কেউ? ত্রিধার কণ্ঠে রাগ, মনে অটল জেদ। আজ যেন গাড়ি না চালিয়ে তার মন শান্ত হবার নয়। নিজে জেদের সাথে নো কম্প্রোমাইজ। আয়ান এবার মুখে হাত চেপে হেসে ফেল। দুজনের দিকে তাকিয়ে দুজনের মুখের ভঙ্গিমা দেখে আরো বেশ হাসি পেল, তবে নিজেকে কোনো মতে সংযত করে বলতে লাগলো, ভাই শুরু হয়েছে তোদের, আজ আর ঘোরা হবে না। তার চেয়ে চল আমরা বাসায় ঢুকে যাই। তাই চল। এই ড্রাইভিংটা রেস্টুরেন্টে থেকে অর্ডার কইরা আনা খাবার নয়,
যে চাইলাম আর পেলাম, এইটা শিখতে হয়, অনুশীলন করতে হয়। রিয়ানের কথার বিন্দু পরিমাণ পাত্তা না দিয়ে ত্রিধা ড্রাইভিং সিটে বসে পড়ে। ঘাড় ঘুরিয়ে একবার তাকায় রিয়ানের আর আয়ানের দিকে। যেতে চাইলে আসতে পারিস, নয়তো আমিই চললাম। কথাটুকু শেষ হতেই গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। শুরু হলো চাকার ঘর্ষণ। ত্রিধার হাতে স্টিয়ারিং। মনের সাথে যুদ্ধ করে ভয়ে ভয়ে গাড়িতে চড়ে বসে আয়ান। তবে রিয়ান তখনও দাঁড়ানো। সেদিকে খেয়াল করে কাঁপা কাঁপা গলায় আয়ান বলে, ভাই উপায় নেই, জলদি উঠে আয়, নীর অনেকটা এগিয়ে গিয়েছে। ত্রিধা আর একবার তাকায় রিয়ানের দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, বেল ঠিকমতো বেঁধে নেওয়ার আহ্বান জানালাম, আজকে রাইডটা মিস করলে আফসোস করবি। মনের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রিয়ানের। উফ বলে নিঃশ্বাস ছেড়ে সামনের সিটে বসে সে। ঠিক তখনই এক টানে স্টিয়ারিং ঘোরায় ত্রিধা। গাড়ি আচমকা ঝাঁকি খেয়ে সামনে গড়িয়ে চলে। পেছনের সিটে বসা আয়ান প্রায় হেঁচকি তুলে বলে, হে আল্লাহ, রক্ষা করো। ত্রিধা কিছু না বলে ঠোঁট শক্ত করে সামনে তাকিয়ে থাকে। চোখে তার জেদ, মুখে হালকা দৃঢ়তা। রিয়ান জানালার বাইরের দিকে তাকায়। কিছু সময় নিস্তব্ধতা ভেঙে এবার অর্ণব বলে, ভাই সকালে দোয়া পড়ো, আজ নিশ্চয়ই বড় ঝড় আসবে। বেরিয়ে গিয়েছে দুটো গাড়ি, একটা একটু আগে আর একটা খানিকটা দেরিতে। তবে শেষমেশ রওনা হয়েছে দুটোই। দোতলা ঘরে জানালার ফাঁক দিয়ে দাঁড়িয়ে কেউ একজন সে দৃশ্য দেখছিল নিঃশব্দে। নজর যেন বাজ পাখির মতো গাড়ি দুটোর উপরেই সীমাবদ্ধ। ধীরে ধীরে দৃষ্টির অগোচর হয় গাড়ি দুটি। হয়তো এই অপেক্ষাতেই চাতক পাখির মতো ছিল সে, ছিল তার না বলা কামনা। গাড়ির ধোঁয়াটে ছায়া মিলিয়ে গেল দূরে। চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত শান্তি, কেমন এক বিজয়ের মৃদু হাসি, যার মানে কেবল সেই জানালার ফাঁকেই বন্দি। জানালার পাতলা সাদা পর্দাটা আলতো করে ছেড়ে দেয় সে। উল্টো ঘুরে দাঁড়ায়, পা টেনে ধীরে ধীরে এগিয়ে আসে ঘরের ভেতর দিকে। চারপাশে নিস্তব্ধতা, যেন কোনো অদৃশ্য ভার হঠাৎ নামিয়ে রাখা হয়েছে বুকে। বিছানার পাশে সে ধপ করে বসে পড়ে সে। নরম তুলতুলে বিছানায় ছুড়ে দেয় নিজের শরীর, এড়িয়ে যায় সব নিয়ন্ত্রণ। এ যেন অনেক দিনে জমে থাকা ক্লান্তির পর এক বিশ্রী প্রশান্তি। হঠাৎ এক ঠোঁট গলিয়ে এক উচ্চ হাসির শব্দ যেন পুরো বাড়ি মাতিয়ে তোলে। ফাঁকা ঘরের প্রতি দেওয়ালে দেওয়ালে বাড়ি খায় সেই হাসি। হাসির প্রতিটি প্রতিধ্বনি যেন কিছুটা পাগলাটে তবে কঠোর। হাসির মাঝে যেন শরীর কেঁপে উঠছে বারবার। নিজেকে স্থির করে শরীরটা হালকা ঘুরিয়ে বিছানার পাশে যত্নে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নেয় সে। আঙ্গুলে ছোঁয়ায় স্ক্রিন জ্বলে ওঠে। এক ঝলক আলো তার মুখে পড়ে। এতক্ষণের পৈশাচিক রূপ যেন মুহূর্তেই ঠান্ডা নির্লিপ্ততায় মিশে যায়। ফোনটা একটু ঘোরায় হাতে, তারপর কন্ট্যাক্ট লিস্ট খুলে স্ক্রল করে কিছু নামের ওপর দিয়ে হঠাৎ থেমে যায় হাত। স্ক্রিনে জ্বলতে থাকা পরিচিত এক নাম। থেমে থাকা হাতটি আবার স্ক্রল করে, তারপর চাপ দেয় ডায়াল বাটনে। রিং হচ্ছে। ঘরের নিস্তব্ধতায় সেই রিংটোন যেন অসহ্য দীর্ঘ। সে চুপচাপ শুয়ে থাকে। ঠোঁটের কোণে লেগে রয়েছে সেই হালকা এক বাঁকা হাসি। থেমে যায় বাজতে থাকা শব্দ। অপর পাশে কলটা রিসিভ হয়। কথা আসে না। মুহূর্ত খানিকের অপেক্ষা, কেবল নিঃশ্বাসের শব্দ, হালকা ঝাপসা গুঞ্জন। বেরিয়ে গিয়েছে। শব্দ দুটো উচ্চারণ করে বিছানা ছেড়ে উঠে আবারও এগিয়ে যায় সে সাদা পর্দা গ্লাস লাগানো জানলার কাছে। দৃষ্টি দেয় বাহিরে রাস্তার পাশে। চোখ দুটো লাল হতে থাকে তার। শেষ করে দাও দুই রাজার প্রাণ ভোমরাকে। কথা শেষ করার আগেই হঠাৎ ঘাড়ে কিছু স্পর্শ পেতেই থমকে যায় যারা। বুকের মাঝে জড়ো হয় ভয়ের দল। দ্রুত হাতে থাকা ফোন কান থেকে নামিয়ে নেয় শুষ্ক ঢোক গিলে। উল্টো ঘুরতেই চোখে মুখে এক ঝলক গরম সিগারেটের ধোঁয়া। কাশতে থাকে সে। এক হাতে ঘাড় চেপে ধরে, অন্য হাত মুখে, গলা জলে, চোখ থেকে পানি পড়ে। ধোঁয়া কেটে যেতে সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ভয়ে তটস্থ হয়ে যায় সে। এক হাত পকেটে, অন্য হাতে সিগারেট ধরা, ঠোঁটে বাঁকা হাসি, চোখে সেই পুরনো গভীরতা। শরীরের অবয়বে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত অবজ্ঞা। রেহান। যারার গলা শুকিয়ে আসে, শব্দ বেরোতে চায় না। নিজেকে স্থির করা যেন দৃঢ় সংকল্প তার। একাধিক পুরুষের শরীরের ঘ্রাণ শুষে নেওয়া নারীর সামান্য সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। বুকের মাঝে কষ্টের ডানা বাঁধে ধুক করে ওঠে যারার। দম নিতেও ভীষণ কষ্ট হয় তার। গলা জড়িয়ে আসছে বারংবার। চোখের কণা যেন ছলছল করে উঠছে তার জমতে থাকা পানিতে। চোখ এক মুহূর্তে বেজায় ভিজে যায়। মুখে এক নিঃশব্দ অপেক্ষার রেখা ফুটে ওঠে।
কেউ বোঝে না কতটুকু ভাঙা আছে এই হৃদয়, যে ডানায় বাঁধা কষ্ট কখনো মুক্তি পাবে কিনা। যারার বুক ছিঁড়ে বেরিয়ে আসা কষ্টের বাণীগুলো রেহান শুনল কি শুনল না তার জানা নেই। কথা শেষের আগে যারা খেয়াল করলো বড় সেই জানালার কাছে গিয়ে দাঁড়ালো রেহান। যারা নিজেও এগিয়ে যায় সেদিকে। দোতলার সেই বিশাল জানালার সাদা পর্দা যেন মৃদু বাতাসে দোল খাচ্ছে। রেহান এক দৃষ্টিতে বাহিরে সেই বিশাল লোহা ঘেরা গেটের পিচ ঢালা রাস্তার দিকে তাকিয়ে সিগারেট টানছে। তোমায় ভালোবেসে আমি চরিত্রহীনা। মনোযোগে বিঘ্ন ঘটায় যারার কাঁপা কাঁপা গলায় বলা কথাগুলো। কাঁদছে মেয়েটা, তবে সেই কান্নায় যেন পাষাণ পুরুষের হৃদয় গলাতে ব্যর্থ। পতিতা কারো ভালোবাসা নয়, বরং ভোগের সামগ্রী। বাঁধ ভাঙা উপচে পড়া চোখের পানিগুলো অনবরত পড়তে থাকা যারা সেদিকে একবারও না তাকিয়ে ঘরে থাকা কাঠের চেয়ারে গিয়ে আরামে বসে রেহান। এক পা রাখে অপর পায়ের ওপর, সিগারেটের শেষ ভাগে লম্বা টান দিয়ে ছুঁড়ে ফেলে ফ্লোরে। ডান হাতে হালকা ইশারায় কাছে ডাকে। সামনে তার দিকে তাকিয়ে চোখের পানি বিসর্জন দেওয়া যারাকে। ঠোঁটের কোণে যেন এক টুকরো নিষ্ঠুর প্রশ্রয়। তার এক হাতের হালকা ইশারা, একটা সাধারণ ডাক, পুরোটাই যেন শত বছরের তৃষ্ণা জল। যারা কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগিয়ে যায়, চোখের পানি ঝরছে, বুক ফেটে যাচ্ছে, শ্বাস থেমে থেমে আসছে। এই পুরুষটা তাকে ছিঁড়ে ফেলেছে, অপমান করেছে, চুপ করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তবুও তার ডাক এড়িয়ে যাওয়া যেন অসম্ভব। এক পা করে এগোয় যারা, প্রতিটা পদক্ষেপে যেন নিজেকে ভেঙে নিচ্ছে একটু একটু করে। রেহান মাথার সামান্য কাত করে তাকিয়ে থাকে তার দিকে, চোখে সেই চিরচেনা দৃষ্টি, যেন যারা তার চেয়ে এক ধাপ নিচে ক্লান্ত খেলনা, যেটা সে বারবার ছুঁড়ে ফেলে আবার তুলে নেয়। যারা এসে দাঁড়ায় তার সামনে, দূরত্ব মাত্র এক হাত। রেহানের ঠোঁট গলিয়ে পড়া বাঁকা হাসির প্রতিটি চিত্র যেন ছিন্ন বিচ্ছিন্ন করে মেয়েটির বুক। হাতে ইশারায় বসতে বলেই ফ্লোরের দিকে নজর দেয় যারা। বুকের অন্তর্গহীন থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, যা কেবল অর্ধেক লুকানো অর্ধেক প্রকাশিত। দুহাঁটু ভাঁজ করে মাটিতে বসতে শক্ত হাতে থাবা অনুভব হয় গলায়। নিঃশ্বাস নিতেও যেন ভুলতে বসেছে সে। হঠাৎ আক্রমণে নিজেকে বাঁচানোর বিন্দুমাত্র সুযোগ নেই। আমার নাকের ডগায় বসে আমার ফুল ছিঁড়ে ফেলার প্ল্যানে মেতে ওঠার মতো এত সাহস কোথায় পেলি তুই? লাগছে আমার। হাতের বাঁধন আরো কিছুটা শক্ত করে রেহান। এবার আর শ্বাস নেবার একটুও জোর নেই। যারা চোখ লাল হতে শুরু করেছে, প্রাণ পাখি যায় যায়, তার চোখ দুটো নিভে আসছে, ধোঁয়াশা হয়ে আসছে সবকিছু। হাত উঁচিয়ে ছুঁয়ে দিতে যায় রেহানের গাল, তবে আগেই নাক ছিটকে এক ঝটকায় যারার গলা ছেড়ে দেয় রেহান। এই নটি, এই নষ্টার চাঁদ, আমার মেহরিনের দিকে তোর নোংরা দৃষ্টি দেবার আগে কলেজা কি এক ছিটে ফোটাও ভয়ের জন্ম হয়নি? হুক হুক করে কাশছে যারা, বারবার ঢোক গিলে নিজেকে শান্ত করছে। নিজের শরীরের সমস্ত শক্তি যেন ফুরিয়ে এসছে। রেহানের চোখ জোড়া যেন আগুনের জ্বলন্ত লাভা। ওই চোখে দৃষ্টি যেন ভস্ম করে দেয় প্রেমের ব্যর্থ এক নারীর হৃদয়। কাঁপা কাঁপা গলায় যারা বলে, ঘৃণা হচ্ছে তোমার? আমার ঘৃণাতে থাকার মতো যোগ্যতা এখনো তোর হয়নি। তোর সাহস বলিহারি। বাকি কথা বলার আগে হাত উঁচিয়ে থামিয়ে দেয় যারা। মুখে এক বিকৃত হাসি রেখে আবারও বলে, এক নষ্টের ভালোবাসা প্রত্যাখ্যান করে আরেক নষ্টের জন্য এতটা ব্যাকুলতা? হায় রে পুরুষ! আগুনে হালকা ঘি ঢেলে তাপকে কিছুটা বাড়িয়ে তোলে যারা। হিংস্র বাক্যে আরো খেপিয়ে তুলে নিজেকে বিপদে ফেলে সে। হঠাৎ পুরুষ হাতের শক্তপোক্ত এক থাপ্পড় এসে পড়তেই ঠোঁটের কোণ বেয়ে চিরচির করে রক্ত বেরিয়ে আসে যারার। রেহান হালকা ঝুঁকে যারার মুখের দিকে যায়, ফলে তার গরম নিঃশ্বাস আছড়ে পড়ে যারার মুখে। আমার মেহেরিন পবিত্র, আমার ছোঁয়া না পাওয়া অবধি সে পবিত্র। তার সাথে নিজেকে মেলাতে এসে মৃত্যুকে ডেকে এনো না। ভুলে যেও না তোমাকে এখানে কেন এনেছি। নিজের কাছে মনোযোগ দাও, না হলে টিকিট ছাড়াই ওপরে পাঠানো হবে তোমাকে। কথা শেষে হনহন করে বেরিয়ে যায় রেহান। পেছনে ঘুরে তাকানো বিন্দু মাত্র ইচ্ছে নেই তার। এদিকে মাটিতে বসে থেকে পাকা সিমেন্টের মেঝেতে একের পর এক ঘুষি দিতে থাকে যারা। মেহরিন, মেহরিন, মেহরিন! এই নারীর ধ্বংসের মাঝে গড়ে তুলব আমার ভালোবাসা, ধ্বংস করব দুই পুরুষের স্বপ্ন। রেহান আমার, শুধুই আমার।
সকালে সে মিষ্টি রোদ যেন বেলার তালে তালে আরো প্রখর হতে শুরু করেছে। বাতাসে তাপের ছোঁয়া, গায়ে লাগলেই যেন কেমন একটা জ্বালা জ্বালা ভাব সময় গড়াচ্ছে। আর সূর্যমামা যেন নিজের রূপের তেজ বাড়িয়ে চলেছে অবিরত। দুপুর গড়িয়ে এসছে, সময় প্রায় 12:30। চারদিকে ঝিমিয়ে পড়েছে রোদের দাপটে। গাছের পাতাগুলো যেন স্থির হয়ে গেছে ক্লান্তিতে। রাস্তাঘাট ফাঁকা, জনমানবহীন। দূরে কোথাও একটা কাক ডাকছে বিরক্তি নিয়ে। ড্রাইভিং সিটে বসে থাকা নির্ণয় যেন নিজের মনের সঙ্গে এক নীরব যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। স্টিয়ারিংয়ের ওপর রাখা তার হাত দুটো একটু কেঁপে উঠছে, যদিও মুখে কোনো ভাব নেই। পাশে সিটে বসা রূপসী ফর্সা বরণ, চোখে এক অদ্ভুত নির্লিপ্ত দীপ্তি, ঠোঁটের কোণে হালকা এক অচেনা অভিমান, সব মিলিয়ে যেন এক ছায়াপথের মায়া। নির্ণয়ের মাথায় সেই মায়ার নেশা ধীরে ধীরে জমে উঠছে। শত চেষ্টা করেও সে তার নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। উফ নির্ণয়, সামনে নিজেকে। এটা মেয়ে নয়, শাকচুন্নি। তাই তো তার পাশে এলেই বুকের ভেতর ঝড় ওঠে, মন অস্থির হয়ে ওঠে। এই মেয়ে কি জাদু জানে? হয়তো জানে। নির্ণয় আর চোখে বারংবার নজর বোলায় রোজার দিকে। এই যে কেমন দুই বিনুনি, দু হাতে টেনে জানালার বাহিরে তাকিয়ে আছে। গোলাপি ঠোঁট দুটো থেকে থেকে কেমন নড়ছে, হয়তো গুনগুন করে গান করছে মেয়েটি। হঠাৎ করে নির্ণয় টেনে ব্রেক কষে, গাড়িটা এক ঝাঁকুনিতে থেমে যায়। সিট বেল্ট লাগানো থাকলেও রোজার সামনের দিকে একটু ঝুঁকে পড়ে, চুলগুলো মুখে এসে পড়ে, দুই বেনির মাথা দুলে ওঠে। তারপর আবার ধীরে ধীরে সিটে ঠেকে ফিরে আসে সে। একটা ছোট নিঃশ্বাস ফেলে নিজের পোশাকটা গুছিয়ে নেয়। চোখের পাতায় একটু বিরক্তি, কিন্তু ঠোঁটে কিছু না বলা অভিমান। রোজা ধীরে মাথা ঘুরিয়ে তাকায় নির্ণয়ের দিকে। নির্ণয় তখনও সামনের দিকে তাকিয়ে, এক হাত স্টিয়ারিংয়ে, আরেকটা ঠিক দরজার পাশে। চোখে চাপা উত্তেজনার ভেতরে যেন কাঁপছে, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্ত ভাব ধরে রেখেছে। রোজা বেশ কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করে নির্ণয়ের অবস্থা। বেশ অস্থির লাগছে তাকে। কিছু সময় চুপ থেকে থমথমে কণ্ঠে বলে, এভাবে ব্রেক কষার মানেটা কি? নির্ণয় কিছুক্ষণ চুপ থাকে, মুখে নেই কোনো উত্তর। কেমন এক দৃষ্টিতে যেন তাকায় রোজার দিকে। কিছু সময় তাকিয়ে যেন মনে অবাধ্য ইচ্ছে ঘুম পাড়াতে চাইছে সে। হঠাৎ হালকা এক হাসি ঠোঁটে টেনে বলে, এমন এক আইটেম পাশে থাকলে গাড়ি চালানো যায়। ভরকে যায় রোজা, চোখে ধাঁধার মতো কিছু ঝলক দেয়। চোখে চোখ রাখে নির্ণয়ের, হালকা করে ঠোঁট জোড়া ডানে বামে ঘুরিয়ে জানালার দিকে মুখ ফিরিয়ে নেয়। গলায় এক চরম চাপা গম্ভীরতা রেখে বলল, ইচ্ছে তো করছে মেয়ের শরীরের প্রতিটা হাড় গুঁড়ো গুঁড়ো করে দিই। দুষ্টু হাসে নির্ণয়। হাসির মাঝে গালে ফুটে ওঠে অসম্ভব সুন্দর এক চুল। ফুটে উঠতে যেন বিন্দু ভুল হয় না। চোখ যেন মুগ্ধ চোখে তাকিয়ে দেখে সেই হাসি। মুখের সামনে তুড়ি শব্দ পড়তেই ধ্যান ভাঙে তার। হয়ে যাক তবে, হাত পা ছাড়া মারপিট, দেখি কার হালটি ভাঙে। নির্ণয় লাগাম ছাড়া কথায় যেন কান থেকে গরম ধোঁয়া বের হতে থাকে রোজার। দু হাতে দু কান চেপে ধরে, উপর পানে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আল্লাহ গবরে উঠায় নাও, রেহাই দাও এই ঠোঁটকাটা পুরুষের থেকে। নির্লজ্জ আমি, খোলামেলা প্রাণ, লজ্জা রেখে মনে তাতে কে কাম। ভাই না বলে ডাকো আমায় যান, নির্লজ্জ হলো আদরের নাম। ভ্রুজোড়া কুচকে এক ক্ষণের পুরো ক ছাড়া কবিতাটা মনোযোগ দিয়ে শুনছিল রোজা। রাগ করবে নাকি কান্না করবে এসব ভেবেও ভীষণ কান্না পাচ্ছে তার। বিকেল এক হাসি দিয়ে তাকায় নির্ণয়ের দিকে, চোখে চোখে ঘোর বিরক্তি নিয়ে বলে, আজ বুঝি এখানেই সময় কাটাতে হবে? ঘোরা আর হবে না, তার থেকে চলুন না বাড়ি গিয়ে আলু চিপস ভেজে খাই, তাতে কাজে দিবে, পেটের ক্ষুধাও মিটবে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বকবক করে লাভ কি বলুন? রোম্যান্সের মুডে এক বালতিতে ঠান্ডা পানি পড়ায় নাক ছিটকায় নির্ণয়। রাগে গজগজ করতে করতে স্টার্ট দেয় গাড়ি। ঝড়ের বেগে বাড়াতে থাকে গাড়ির গতি। পুরো পরিবেশ যেন স্তব্ধ, কারো মুখে কথা নেই, কেবল অল্প অল্প ঠান্ডা বাতাস। আর গাড়ির অডিও সিস্টেমে বাজছে এক মৃদু মিষ্টি গান, নরম পিয়ানোর সুর, গায়িকার কোমল গলা। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়।
তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। পরিবেশ কেমন ঠান্ডা ভারী, সেই গান যেন তাদের দুজনের মাঝখানে জমে থাকা কথাগুলোকে স্পষ্ট করে তুলে ধরছে। রোজা জানালার বাইরে তাকিয়ে ঠোঁট মিলায় সেই স্বরে। নির্ণয় স্টিয়ারিং ধরা, এক হাতে চালিয়ে নিচ্ছে গাড়ি, চোখে অদ্ভুত এক স্থিরতা। গাড়ির কাছের বাইরে গাছপালা, আর মাঝে মাঝে দূরে দেখা যায় ছোট গ্রাম বাড়ির ছায়া। দুজনের মাঝে নেই কথা, দুজনের মনে যেন গানের সুরে আবদ্ধ। গানের পরে লাইন বাজে, তোমার নৌকোয় মুখোমুখি আমার সৈন্য দল, বাঁচার লড়া আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের বল, কোথায় দাঁড়ায় কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চায় নিজের মুখের আয়না, আদল লাগছে অসহায়। তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান। বুকের ভেতর ফুটছে যেন মাছের কান করলাম, এত নরম শাড়ির সুতো বুনছে যেন শিলালের কঙ্কাল। বিপদ বড় কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চায় নিজের মুখের আয়না, আদল লাগছে অসহায়। তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। গাড়ির চাকা ঘুরে চলছে সিলেটের পথে। হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটছে নির্ণয়ের গাড়ি। রোজা জানালার পাশে মাথা হিলিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে, চোখে বিস্ময় আর এক মৃদু প্রশান্তি। রাস্তার দুপাশে ঝাঁকড়া আম গাছ, তাল গাছ, নারকেল গাছ সব একসাথে ছায়া ফেলেছে ধূসর পিচঢালা রাস্তায়। বাতাসে ঘুরছে ধুলা, কিন্তু সেই ধুলো যেন এখানে মিষ্টি। সামনের দিকে যত এগোচ্ছে ততই প্রকৃতি রং বদলাচ্ছে। শহরের ভিড় পেরিয়ে এবার চারপাশ জুড়ে শুধু সবুজ আর সবুজ। গাড়ির জানালার ফাঁক দিয়ে রোজার চুলগুলো উড়ে পড়ছে গালে। তার নিজের অজান্তে এক ফোঁটা হাসি গলিয়ে পড়ে ঠোঁট উপচে। নির্ণয় তাকায় না, কিন্তু পাশের সিটে সে অনুভব করে সেই নরম হাসির তরঙ্গ। দূরে পাহাড় দেখা যায়, ধূসর নীল টোনে আবছা। তার গা বেয়ে নামে মেঘের দল, যেন তারা গা ঘেঁষে হেঁটে আসছে রোজাদের দিকে। পাহাড়ের গায়ে বিছানো চা বাগানগুলো দেখতে দেখতে মনে হয় সবুজ সিল্ক কাপড়ে ঢাকা যেন এক রাজকীয় আঙিনা। পথে পড়ে মালনী ছড়া চা বাগান, বাংলাদেশের প্রাচীনতম চা বাগান। গাড়ি জানালা দিয়ে চোখে পড়ে সবুজ চায়ের গাছের সারি, মাঝে মাঝে গাঢ় সবুজ শাড়িতে মোড়া চা তোলা নারীরা, যারা মাথায় ঝুড়ি নিয়ে হেঁটে চলে সুরের মতো তাল মিলিয়ে। রোজা কাচের ওপর আঙ্গুল দিয়ে লেখা কিছু মুছে যায়। নির্ণয় প্রশ্ন করে না, সে শুধু গাড়ি চালায়।
আর বুঝে যায় এই প্রকৃতি দুজনকে নিঃশব্দে আরও কাছাকাছি নিয়ে আসছে। রাস্তার পাশে হঠাৎ গাছের ফাঁকে দেখা যায় নীলচে জলপিয়াইন নদী। নদীর পাড়ে শিশুরা খেলছে, হাতে হাত রেখে নেমেছে জলে, আর দূরে একজন বাঁশের সাঁকো পেরিয়ে যাচ্ছে গামছা কাঁধে। সব দৃশ্য যেন এক জীবন্ত পেন্টিং, যা রোজার চোখের ভেতর রেখে দিতে চায় চিরদিনের জন্য। মাঝে মাঝে গাড়ির ভেতরে বাজছে নরম সুরের গান। রোজার মুখে কিছু না বলেও তার চোখে অনুপম মুগ্ধতা। নির্ণয় একবারও বিরক্ত হয় না। সে জানে কিছু পথ শুধু দেখার জন্য, কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্য। রাস্তার বাঁকা মোড় ঘুরে স্পিড হালকা বাড়িয়ে গাড়ি টানে নির্ণয়। এবার যেন দৃষ্টি ঘোরায় দু চোখে তার প্রাণের দিকে। প্রাণ? ঠিক এই মেয়ে যে তার বেঁচে থাকার অস্তিত্ব, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, সব কিছু। এই যে এই মেয়ের দিকে তাকালেই কেমন নেশা চড়ে যায় মনে, শান্ত হয় হৃদয়, হার্টবিট ফাস্ট হয়, মনে বেজে ওঠে হাজারো সুরের তাল। ছন্দ ছাড়া কবিতার দল এসে ভিড় জমায় চারপাশে। এই মেয়ে যদি একটিবার বুঝতো, তবে কি পালিয়ে যেতে চাইতো? হঠাৎ সামনে থেকে নিকটে ছুটে আসছে অতি বেগ সম্পূর্ণ গাড়ি, পুরো নিয়ন্ত্রণ ছাড়া। এদিকে স্টিয়ারিং শক্ত হাতে ধরার আগেই সেকেন্ডের ভেতর সব কিছু ছিঁড়ে ফেটে এক অজানা অন্ধকারে ছিটকে যায়। ধোয়া গাড়ির হর্নের বিকট আর্তনাদ, ব্রেকের হঠাৎ চিৎকার, সব একসাথে মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্রের মতো দৃশ্য। গাড়িটার সামনের অংশ সম্পূর্ণ ভেঙে চুরমার, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে, কাঁচ ভেঙে ছড়িয়ে পড়েছে সব দিকে। সিটের চারপাশে ছিটকে আছে রক্তরঙা ছোপ। নির্ণয় মুখ থুবড়ে পড়েছিল স্টিয়ারিংয়ের ওপর, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তার দৃষ্টি ঝাপসা, মাথা ঝিমঝিম করছে। একটু পরে ধীরে ধীরে উঠে বসে, বোঝার চেষ্টা করে। তার শরীর ছুটে আসা আঘাতে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু সমস্ত যন্ত্রণার মাঝেও চোখ ছুটে যায় পাশের সিটে। রোজ? সে একদিকে কাত হয়ে পড়ে আছে, তার দেহ নিথর। বাম কাঁধে বড় কাজ ঢুকে গেছে, রক্ত চুয়ে চুয়ে পড়ছে নিচে। তার ঠোঁটের কোণ ফেটে গেছে, দুই চোখ বন্ধ, নিঃশ্বাস অদৃশ্য। না 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 না। নির্ণয় গলা দিয়ে ঝড়ের মতো বেরিয়ে আসে কান্নার মতো ডাক। সে সিট বেল্ট ছিঁড়ে বেরিয়ে আসে, কাছে পা কেটে যায়, কিন্তু সে টের পায় না। পাগলের মতো ঝুঁকে পড়ে রোজার দিকে, হাত বাড়িয়ে গালে হাত রাখে। রোজ, রোজ। রোজা নিস্তব্ধ, তার গায়ে চুলে ছেয়ে গেছে ভাঙা কাচের ধুলা আর রক্তে। সে যেন কোনো এক অজানা ঘুমে ঢুকে পড়েছে, যার দরজায় কেউ কড়া নাড়লেও সে জেগে উঠবে না। নির্ণয় কাপা হাতে বুকের ভেতর টেনে নেয় তাকে, মাথাটা নিজের কাঁধে রাখে, তার কণ্ঠ কেঁপে ওঠে। রোজ, জান বাচ্চা, এই যে আমি, প্লিজ চোখ খোলো। ইয়া রব, ইয়া আল্লাহ, ফেরাও তাকে, আমার অস্তিত্ব ফেরাও, আমার ভালোবাসা ফেরাও। নির্ণয় কাপা হাতে রোজার গাল ছুঁতে থাকে, রক্তে ভেজা ঠোঁট কেঁপে উঠছে, কিন্তু রোজার চোখ এখনো বন্ধ। তার নিঃশ্বাস এতই ক্ষীণ যেন কখন নিঃশেষ হয়ে যাবে বোঝা যায় না। নির্ণয়ের চোখ দিয়ে পানি পড়ছে রক্তের ওপর, ধরে রাখতে পারছে না নিজেকে। রোজাকে জড়িয়ে ধরে কাঁপছে নির্ণয়ের শরীর, ভালোবাসা হারানোর আতঙ্কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তাকে। না, চোখ খুলছে না রোজা, নিঃশ্বাস অতি ক্ষীণ। নির্ণয় বারবার ডেকে উঠছে, রোজ জান, প্লিজ চোখ খোলো, দেখো আমি তোকে ছেড়ে আমার কষ্ট হচ্ছে ভীষণ। তার কণ্ঠ ফেটে যাচ্ছে। বুকে জড়িয়ে ধরা রোজা নিথর দেহটা একটুও নড়ে না। একবারও দমকা নিঃশ্বাস, চোখের পাতায় কাঁপন, হাতের আঙ্গুলে নড়াচড়া কিছুই নেই। নির্ণয় ব্যস্ত হয়ে উঠে আলতো হাতে সিটে হেলান দিয়ে রাখে রোজাকে। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে নেমে যায় সে, হাত কেটে রক্ত ঝরছে। জোর করে টেনে খুলে রোজার পাশের দরজা, কোলে তুলে নেয় তার হৃৎপিণ্ডকে। কেমন নেতিয়ে পড়েছে ছোট্ট শরীরটা। এদিকে রক্ত, কাছের টুকরো, তার হাত পা কেটে গেছে, শরীর কাঁপছে, তবুও কিছু টের পায় না নির্ণয়। ফ্যাল ফ্যাল করে রোজার মুখের দিকে তাকিয়ে থাকে সে, কণ্ঠে ফেটে পড়ে আর্তনাদ। আল্লাহ গো, শুনছো তুমি? আমার সব নাও, তবু রোজটা ফেরাও। আমি ভিক্ষা চাইছি, একটু দয়া করো মালিক, সে ছাড়া আমি অসম্পূর্ণ, আমি অস্তিত্বহীন। তার বুকের ভেতর হাহাকার উঠে আসে। চারপাশে নেই জনমানবের দেখা, পুরো রাস্তা যেন খা খা করছে। ঝিম ধরছে নির্ণয়ের মাথা। পাখি আমার, প্লিজ গেট আপ, আমি তোকে ওয়ার্ন করছি, এখনো যদি না উঠিস আমি সব ধ্বংস করে দেব, সব জ্বালিয়ে দেব। এক ফোঁটা বাতাস নেই কোনো দিকে, সব শান্ত, সব যেন এক অভিশাপ, যেন সময় থেমে আছে মৃত্যুর কোলে।
নির্ণয়ের গলার আওয়াজ আকাশ ছুতে চায়, কিন্তু রোজার কানে পৌঁছায় কিনা জানা নেই। বুঝেছি, রেগে আছিস তাই না? অভিমান করে আছিস তাই তো? আচ্ছা দেখ, এই দেখ, আমি প্রমিস করছি, একদম পিঙ্কি প্রমিস, তুই না চাইলে আমি তোকে আর ছুবো না। তবু চোখ খোল, আমি ধৈর্যহারা হয়ে পড়ছে। সে কেঁপে ওঠে, দুই হাতে আবারও শক্ত করে বুকে জড়িয়ে নেয় রোজাকে। তুই তো বলতিস বৈধতা চাই, সংসার চাই, নাম চাই, তাই না? তাই হবে, তুই যা চাইবি সব হবে। আমার নামের পাশে তোর নাম থাকবে। শুধু শুধু চোখ দুটো খোল, এমন করে পড়ে থাকিস না। আমি মরছি রোজ, আমি সত্যিই মরছি। গগন বিতারি এক চিৎকার ফেটে পড়ে ফাঁকা রাস্তাটার বুক চিরে। নির্জন দুপুর, ঝিম ধরা গাছেরা পর্যন্ত চমকে ওঠে। কোনো বাতাস নেই, পাতা নড়ে না, কাক ডাকে না, প্রকৃতি থমকে দাঁড়ায় মুহূর্তে। রোদ যেন জমে আছে চারিদিকে, মাটিতে পড়া ছায়াগুলো নিঃশব্দে কাছে। রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে নির্ণয়, তার কোলে নিথর হয়ে পড়ে আছে রোজা, নিঃশ্বাসহীন, চোখ আধ খোলা, ঠোঁট ফ্যাকাশে। নির্ণয়ের কণ্ঠ ফেটে যাচ্ছে, শরীর কাঁপছে, চোখে রক্ত জল। জ্ঞানশূন্য মাথা কাজ করা বন্ধ করেছে। চারপাশে কেউ নেই, নেই কোনো গাড়ির শব্দ, নেই কোনো মানুষ। একটা রাস্তা আর দুইটা নিঃসঙ্গ শরীর, একজন মৃত আর একজন ধ্বংস হয়ে যাচ্ছে ভেতর থেকে। পাশের বিল থেকে হঠাৎ একটা পাখি উড়ে যায়, আর সেই শূন্যতার বুক চিরে বাতাসে ছড়িয়ে পড়ে নির্ণয়ের কান্না। প্রিয়জন হারানোর সেই আর্তনাদ যা কেবল প্রেমিকের বুকেই জন্মায়, আর আকাশে গিয়ে ফেটে পড়ে। হঠাৎ দূর থেকে ভেসে আসে একটা শব্দ, চাকা ঘোড়ার, ইঞ্জিনের এক টানা গুঞ্জন। নির্ণয় এক ঝটকায় মুখ তোলে, রোজার মুখ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। ধুলা উড়িয়ে রাস্তার বুকে এগিয়ে আসছে একটা কালো রঙের গাড়ি। সূর্যের আলোতে গাড়ির গ্লাস ঝলসে উঠছে, তবুও যেন চেনা লাগে গাড়িটা। চেনা নাম্বার প্লেট, চেনা স্টিকার। নির্ণয়ের ঠোঁটে আচমকা এক হাসির রেখা ফুটে ওঠে, আশার আলো ছায়া ছুঁয়ে যায় মুখে। রিয়ান? গাড়িটা আরো কাছে আসে, আরো কাছে। নির্ণয় উঠে দাঁড়াতে যায়, তবে হঠাৎ যেন সব কেমন ঝাপসা। চারপাশে পরিবেশ কেমন ধোঁয়াটে হয়ে, আলো কেমন অন্ধকারে রূপ নেয়। গাড়ি এগিয়ে আসছে, নিভু নিভু চোখ জোড়া, গাড়ির অতি নিকটে আসার অপেক্ষায়। ঠিক তাই হলো। দ্রুত বেগে ছুটে আসা গাড়ি থেমে যায় তাদের থেকে কিছুটা দূরে। গাড়ির দরজা খুলে এক এক করে বেরোতে থাকে রিয়ান, ত্রিধা। হাত বাড়িয়ে ডাকতে নিয়েও যেন থেমে যায় নির্ণয়ের হাত। এক এক করে গাড়ি ছেড়ে নেমে ছুটে আসে সকলে। ততক্ষণে পুরো অবচেতন হয়ে পড়ে নির্ণয়। রাস্তার মাঝে ধুলো, ঝড় আর রক্তমাখা গাড়ির পাশে নির্ণয় পড়ে আছে অবচেতন। রোজাকে বুকের মধ্যে আগলে ধরে, তার চোখ বন্ধ, মুখ থমথমে, যেন বুকের সবটুকু আর্তনাদ ঝড়ের মতো উড়ে গিয়ে তাকে নিস্তব্ধ করে দিয়েছে। রিয়ান দৌড়াতে দৌড়াতে এসে হোঁচট খেয়ে পড়ে যায় পাশে, ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে, চোখ বড় বড়, শরীর কাঁপছে। ব্রো প্লিজ গেট আপ। রোজ আমার বোন, ভাই কিছু বলো প্লিজ, একটা কথা বলো। রিয়ান কাপা হাতে নির্ণয়ের গাল ছুঁয়ে দেখে গরম কিন্তু নিষ্পন্দ, তার হাত রক্তমাখা, চোখের পানি শুকাতে শুরু করেছে। পেছন থেকে আয়ান ছুটে এসে পাশে বসে পড়ে, গম্ভীর চোখে চেক করে রোজার হাতের নাড়ি। কিছুটা সময় নেয়, সকলের মাঝে উত্তেজনা, জানার কৌতূহল, নিঃশ্বাস বন্ধ করে রাখে সবাই। ভাই খুব স্লো, কিন্তু আছে, শ্বাস আছে। আয়ানের কথায় যেন আশার আলো ফোটে। রিয়ানের চোখ ছলছল করছে। এখনই হাসপাতালে নিতে হবে, দেরি করা চলবে না। রিয়ান হাত ছাড়ে। জলদি গাড়ির ব্যবস্থা করো, কেউ ওদের হাসপাতালে নাও। এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় আয়ান। তার মুখে কোনো কথা নেই, চোখ জ্বলছে আতঙ্কে। দৌড়ে গিয়ে গাড়িতে উঠে ইগনিশন ঘোরায়, ইঞ্জিন গর্জে ওঠে হঠাৎ। গাড়ির সামনে আনতেই রিয়ানের দিকে এগিয়ে যায় অর্ণব। রিয়ান চিৎকার করে ওঠে, প্লিজ হেল্প। অচেতন নির্ণয়কে তুলতে গিয়ে দোল খায় রিয়ান। অর্ণব এগিয়ে গিয়ে ধরে নির্ণয়ের অপর হাত। তারা একসাথে নির্ণয়কে তুলে গাড়ির পেছনের সিটে বসায়। তার শরীর নিস্তেজ, মুখে বয়ে যাওয়া রক্ত মুছে যাচ্ছে না। নির্ণয়কে রেখেই ছুটে গিয়ে আবারও রোজার কাছে গিয়ে দাঁড়ায় রিয়ান। ভাঙা ভাঙা গলায় বলে, রোজ। একবার ডেকেই ঝুঁকে পাজাকোলে করে তুলে নেয় রোজাকে। কেমন শীতল হয়ে আসছে রোজার শরীর। রিয়ান গাড়ির কাছে এসে বসিয়ে দেয় রোজাকে। গাড়ির দরজা বন্ধ করার আগেই রিয়ান চড়ে বসে গাড়িতে। আদেশ স্বরূপ রিধিমা ত্রিধা অর্ণবের দিকে তাকিয়ে বলে,
তোরা অপেক্ষা কর, এইখানে আমি গাড়ি পাঠাবো। আয়ান গতি বাড়িয়ে দেয়। গাড়ি ছুটে চলে রাতের বুক চিরে। সাইরেন নেই, শুধু প্রার্থনা আর অশ্রু জলে ভেজা বুক। মাত্র কিছুক্ষণ আগেই আইসিইউ থেকে ভিআইপি কেবিনে হস্তান্তর করা হয়েছে রোজাকে। সাদা চাদরে মোড়া শরীর, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ। বুকের ওপর যন্ত্রের তারগুলো এখনো লেপ্টে আছে। মাঝে মাঝে এক টানা শব্দ করে ওঠে মনিটর। ধুকপুক করে জানান দেয় প্রাণ এখনো আছে। রোগী পরিবহনের ট্রলিটা কেবিনের দরজার সামনে দাঁড়াতেই সবাই এক ঝাঁক কৌতূহল আর দুশ্চিন্তা নিয়ে এগিয়ে আসে। কিন্তু নার্সের কড়া ইশারায় কেউ ঢোকে না। শুধু জানালার ফাঁক গলে তাকিয়ে থাকে রোজার নিস্পন্দ মুখের দিকে। তার ঠিক পাশের কেবিনে রাখা হয়েছে নির্ণয়কে। নিস্তেজ, চোখ দুটো বন্ধ, মাথায় পট্টি, কপালের এক কোণ দিয়ে ব্যান্ডেজের ফাঁক গলে রক্ত শুকিয়ে গিয়ে লালচে দাগ তৈরি করেছে। শরীরটা স্থির। হাসপাতালের করিডরে সবাই চুপচাপ বসা। মাঝে মাঝে কেউ আঙ্গুলের নখ টুকছে, কেউ ঠায় দাঁড়িয়ে। কার মুখে কোনো শব্দ নেই। পুরো করিডর জুড়ে তখন নিস্তব্ধতা। হঠাৎ একটা কর্কশ শব্দ কানে আসে, ধাতব কিছুর পড়ে যাওয়া। তার সাথে অচেনা এক গর্জনের মতো হুঙ্কার। মুহূর্তে সবাই চমকে ওঠে, মাথা ঘুরে তাকায় একদিকে। রিয়ান সবার আগে ঝাঁপিয়ে ছুটে যায়। দরজার সামনে আসতে চোখ ছানা বড়া। ভেতরে ঘটে চলেছে যেন তুলকালাম কাণ্ড। হাতে ধরা স্যালাইনের টিউব। খসখসে আওয়াজে নিজের রক্তমাখা শরীর থেকে ক্যানুলা টেনে হিচড়ে খুলে ফেলছে নির্ণয়। এদিকে ক্ষত স্থান তাজা হতেই ফিনকি দিয়ে বেরিয়ে আসছে তাজা রক্ত। বিছানার সাদা চাদরে রক্ত ছিটিয়ে পড়ে, যেন কোনো কাব্যের লাল কলঙ্ক। রিয়ান দৌড়ে ভেতরে ঢোকে, চিৎকার করে ওঠে, ভাই থামো, প্লিজ থামো। তবে নির্ণয় কিছুই শুনছে না। চোখ দুটো খোলা, শব্দহীন। তার ঠোঁট গলিয়ে বেরিয়ে আসছে অস্পষ্ট শব্দ। রোজ, রোজা, রোজা কোথায়? পেছন থেকে নার্স আর ওয়ার্ড বয়রা ছুটে আসে। রিয়ান ঠেলাঠেলি করে ধরে রাখে নির্ণয়কে। করিডরে দাঁড়িয়ে থাকা আয়ান, রিধিমা, ত্রিধা সবার চোখ বিস্ফারিত। চোখ রক্তলাল, শ্বাস অস্বাভাবিক দ্রুত, বুক ধরফর করছে। এক ঝটকায় আবারও নিজেকে ছাড়িয়ে নেয় নির্ণয়। কণ্ঠে জ্বলে ওঠা তেজ গর্জনের মতো প্রশ্ন ছুড়ে দেয়। হোয়ার মাই রোজ? তার চোখ দুটো ছুটে যায় জানালার ফাঁক দিয়ে বাইরের করিডরে, যেন ভিড়ের মধ্যে থেকে খুঁজে পাবে তাকে। কি হলো বল, রোজ কোথায়? আই নিড হার রিয়ান। শুনছিস তুই? রিয়ান হতবাক। ভাইয়ের এমন উন্মাদ চিৎকারে গলা শুকিয়ে আসে তার। ভাই, ভাই শান্ত হও প্লিজ। সে এগিয়ে যায়, দুহাতে নির্ণয়ের কাঁধ চেপে ধরে অস্থির কণ্ঠে বলে, ও তো পাশের কেবিনে আছে। ঠিক আছে, তুমি এখন এভাবে চেঁচিও না। তুমি খুব দুর্বল, তোমার রক্ত ঝরেছে ভাই। কিন্তু নির্ণয় যেন কিছুই শুনছে না। তার কণ্ঠ ততক্ষণে ফাটিয়ে দেয় হাসপাতালের দেওয়াল। I want to see her.